ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া চাকরির পরীক্ষার গণিত অংশটা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একটা আয়তক্ষেত্রের অঙ্ক দিয়ে আলোচনাটা শুরু করছি। তো দেখেন, 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? খেয়াল করে দেখেন, কিসের দৈর্ঘ্য চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য। তো আমরা শুরুতে আয়তক্ষেত্র একটা অঙ্কন করব। তো দেখেন, এই হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার বলেন তো দেখি আমরা নাম কি দিতে পারি? ABCD একটা আয়তক্ষেত্র। মানে প্রশ্নপত্র যখন আপনি পড়বেন, জাস্ট আপনার মাথায় এই জিনিসটা আসবে যে এটা একটা আয়তক্ষেত্র। একটি আয়তক্ষেত্রের আপনি কেটে দিবেন দৈর্ঘ্য 12, তার মানে আপনি বুঝবেন যে এটা 12 এবং প্রস্থ 5, তাহলে এটা হচ্ছে 5। মানে এইভাবে লাইন পড়বেন আর লিখবেন, জাস্ট আমি কেটে দিচ্ছি। কিন্তু এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা বলেন তো, কর্ণ কোনটা? নিঃসন্দেহে আপনি বোঝেন, কর্ণ মানে হচ্ছে এই পাশ থেকে, মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, অথবা এই পাশ থেকে এই পাশ পর্যন্ত, এটা হচ্ছে একটা কর্ণ। তাহলে আমি এই দিক থেকে ধরলাম এই হচ্ছে একটা কর্ণ, ঠিক আছে? তাহলে এই কর্ণটার দৈর্ঘ্য কত সেটা আমাদের খুঁজে বের করতে বলা হচ্ছে। তা আমি ধরে নিলাম যে এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে x এর মান বের করতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো খেয়াল করে দেখেন একটু, যে এইটা যে 12, আমি চাইলে কিন্তু এটাকেও 12 বলতে পারতাম। এটা যে 5, আমি চাইলে কিন্তু এটাকেও 5 বলতে পারতাম, কোনো সমস্যা নেই। আমি এটা মুছে দিলাম যে এটা 12 আর এটা 5 না ধরে আমি এটা 5 এটা 12 ধরলাম হিসাবের সুবিধার্থে। কেন ধরলাম আমি বলি, এটাকে আমি একটা 90 ডিগ্রি কোণ বানাচ্ছি। তাহলে বলেন তো দেখি, BCD বা DCB একটা সমকোণী ত্রিভুজ কিনা? অবশ্যই। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই পিথাগোরাসের উপপাদ্যটা এক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? অতিভুজের উপরে স্কয়ার। এখানে BD বা x হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের উপরে স্কয়ার মানে আমি x এর উপরে স্কয়ার দিলাম। তাহলে লম্বের উপরে স্কয়ার, বলেন তো এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে 5, তাহলে 5 এর উপর আমি স্কয়ার করে দিলাম, প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে 12, তাহলে আমি 12 এর উপর স্কয়ার করলাম। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 5 5 25 যোগ 12 12 144, তাহলে কত হচ্ছে? x স্কয়ার ইকুয়াল টু 25 আর 144 169। তাহলে x ইকুয়াল টু 169 কে আমি রুট করব, তাই না? তাহলে সুতরাং কি হবে? x ইকুয়াল টু 169 কে রুট করলে আমাদের কি হয়? 13 এর উপর স্কয়ার করতে পারি, তাহলে স্কয়ার রুট কাটা গিয়ে কত থাকে? 13। তার মানে x এর ভ্যালু 13 বা 13 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা রাইট। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10 ইনভার্স 8, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 7, 10 ইনভার্স 6। ওকে, তো আমরা এই যে মিটার মানে হচ্ছে দূরত্ব পরিমাপের যে এককগুলো রয়েছে, এগুলোর একটা সিকোয়েন্স জানি। সিকোয়েন্স কি? সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে মিলি, মিলির পরে হচ্ছে মাইক্রো, মাইক্রোর পরে হচ্ছে ন্যানো, ওকে, যেটা এখানে দেওয়া আছে ন্যানো, ন্যানোর পরে হচ্ছে পিকো। তো আমি যতটুকু জানি সেটা হচ্ছে মিলি সেকেন্ড মানে 10 ইনভার্স 3, মাইক্রো মানে 10 ইনভার্স 6, ন্যানো মানে হচ্ছে 10 ইনভার্স 9, আর পিকো মানে হচ্ছে 10 ইনভার্স 12। ওকে, তো যেহেতু এখানে ন্যানো বলা আছে, ন্যানো মানে কিন্তু 10 ইনভার্স 9, অর্থাৎ 10 ইনভার্স 9 মানে দাঁড়াচ্ছে উপরে 1, তার নিচে 1 এর সাথে কয়টা শূন্য? 6 9টা শূন্য, তাহলে এটাকে বলা হবে 1 ন্যানোমিটার। ঠিক আছে, তো এই সম্পর্কিত আমি একটু সার্চ করে আপনাদের একটু জানাচ্ছি যে আসলে 1 ন্যানোমিটার মানে কি হবে, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি ছোট একক সমূহ, প্রথমে মিলি, তারপরে মাইক্রো, তারপরে ন্যানো, তারপরে পিকো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন 10 ইনভার্স 3, 10 ইনভার্স 6, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 12। এটাকে আমরা কি কি প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রশ্ন আসলে উত্তর করে দিবেন। এখানে ন্যানো এর জায়গায় কিন্তু আমাদের কি কি আসতে পারে বলেন তো দেখি? এখানে ন্যানো না এসে পিকো আসতে পারে, মিলি আসতে পারে, মাইক্রো আসতে পারে। যেটাই আসুক না কেন, আপনারা যদি এটা মনে রাখতে পারেন যে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, তাহলে কিন্তু অবশ্যই উত্তরটা করে দিয়ে আসতে পারবেন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? ওকে, তো এখানে অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম ভাবে দেয়া রয়েছে। এই ধরনের অঙ্ক সচরাচর আসে না বিভিন্ন চাকরির পরীক্ষায়, কিন্তু এখানে চলে এসেছে। তো একটু কিন্তু টাফ হবে অঙ্কটা করতে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ, তার মানে 3 বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র, যেখানে একটা বলা হচ্ছে 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 36 সেন্টিমিটার। তো দুটো দেওয়া আছে এবং বলা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে আবার 30 ডিগ্রি।
ক্ষেত্রফল কত? আচ্ছা বলেন তো ক্ষেত্রফলের সূত্র মানে সূত্র কি? যেহেতু ত্রিভুজটা দেওয়া নেই তা আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, এটা জানি। যেহেতু আবার অন্তর্ভুক্ত কোণ আছে তাহলে সেখানে আমরা এভাবেও বলতে পারি, মানে হাফ গুণন আসলে মানে সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল, বি আর এইচ না বলে আমরা সেটা বলতে পারি বাহুদ্বয়ের আর কি গুণফল। যেহেতু একটা বাহু বলা আছে 9 আর একটা বাহু বলা আছে 36, তাহলে আমি বি আর এইচ না বলে আমি এখানে বলছি হাফ ইন্টু বাহুদ্বয়ের কি গুণফল গুণন। যেহেতু ডিগ্রি দেওয়া আছে তার মানে মনে রাখবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি যতটুকু জানি আর কি, যাই হোক আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে, যদি কেউ জানেন তাহলে কারেকশন করে দেবেন, যে সাইন 30 ডিগ্রি আমরা সাইন ইউজ করি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। আমি বলেছি যে এই অঙ্কগুলো কিন্তু সচরাচর আসে না, আমিও না করাতে করাতে ভুলে গিয়েছি এই ধাঁচের অঙ্ক। তারপরেও দেখি অঙ্কটা মেলে কিনা। হাফ ইন্টু হচ্ছে কি, একটা হচ্ছে 9 বসাই দিলাম, আর একটা হচ্ছে 36 বসাই দিলাম, ইন্টু বলেন তো সাইন 30 মান কত? আমরা যদি চার্ট খেয়াল করি তাহলে হাফ পাবো। ওকে, নিশ্চয়ই আপনারা জানেন ক্লাস 9-10-এ আপনারা ত্রিকোণমিতি করেছিলেন, সেখানে বিভিন্ন মানগুলো ছিল সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60 এবং সাইন 90, এই মানগুলো ছিল সেখানে। সরি, সেখানে সাইন 30 মান ছিল হাফ। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে 18 দুগুণ 36, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 9 দুগুণ 18, তাহলে 1 গুণন 9 গুণন 9 গুণন 1, তাহলে 9 আর 9 গুণ করলে 9 9 81। ও, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার অ্যান্সার কিন্তু মিলে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই 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 সূত্রটা প্রয়োগ করলে হচ্ছে অঙ্কটা হবে। কিন্তু আপনাদের মনে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসবে, আমরা কেন সাইন 30 ব্যবহার করলাম, সাইনের জায়গায় কেন অন্য কিছু ব্যবহার করলাম না, আমরা কিভাবে বুঝবো যে এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে বা হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল হবে। তো এরকম নানা ধরনের প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিতে গেলে কিন্তু অনেকটা সময় কিল হয়ে যাবে। তো আমি অন্য কোনো দিন বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। এই সংক্রান্ত আমারই ধারণা কিছুটা কম রয়েছে, এই ধরনের অঙ্ক আমি অনেক আগে করেছিলাম, মানে রিসেন্ট টাইমে করা হয়নি। তো যাই হোক, আমি এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এবার আসেন 4 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখেন 4 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, যদি একটি ত্রিভুজের বাহুগুলোর মানে পরিমাণ, ওকে বানানটা একটু ভুল রয়েছে, যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাণ 3, 4, 5 হয় তাহলে ত্রিভুজটি কোন ধরনের? অনায়াসে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন বলবেন যে কিভাবে বলা সম্ভব? আমি বাহুগুলো একটা ত্রিভুজ বানাচ্ছি, এই হচ্ছে একটা ত্রিভুজ, কিভাবে সেটা আমি বুঝলাম? তো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 5। আপনি এখানেও 3 এখানে 4 দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 5 অবশ্যই আপনাকে অতিভুজ বা এসিতে বসাতে হবে। তো আমরা বুঝি এটা সমকোণী ত্রিভুজ এইভাবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য, সেখানে অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল লম্বের উপরে স্কয়ার প্লাস কিন্তু ভূমির উপরে স্কয়ার, এই সূত্রটা প্রযোজ্য হয়। তাহলে অতিভুজের স্কয়ার কত? 5 5 25, আর লম্বের স্কয়ার কত? 4 4 16, আর ভূমির স্কয়ার কত? 3 3 9, তাহলে 16 আর 9 25 হয়, তাহলে আর 25 25 মিলে যায়। এই জন্য আমরা বলি অতিভুজ মানে 5 এর স্কয়ার, লম্ব মানে 4 এর স্কয়ার, আর ভূমি মানে 3 এর স্কয়ার। তাহলে নিঃসন্দেহে দেখেন এটা আর এটা ক্যালকুলেশন করলে সেম, আর এটা শুধুমাত্র ঘটে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে, আর পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এইভাবে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, এটা একটু আমি মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। খুবই সহজ অঙ্ক এসেছে আমার মনে হয় পরেরটা। তো দেখেন বলা হচ্ছে 1 + 3 + 5 + 7 ডট 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 যোগ 23 ইকুয়াল টু কত? তো আমরা দেখতে পাচ্ছি এটা ছোট একটা সংখ্যা 23, তাহলে 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, 7 এর পরে কত? 9, 9 এর পরে 11। আপনি চাইলে 13, 15, 17, 19, 21 আপনি এইভাবে যোগ করে দিতে পারেন, তাহলেই কিন্তু অ্যান্সারটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি আবার অন্যরকম ভাবে রয়েছে। অ্যান্সার রয়েছে 12 এর স্কয়ার, 22 এর স্কয়ার, 24 এর স্কয়ার, 23 এর স্কয়ার। তো আমরা যদি এগুলো, আচ্ছা আমরা আগে অঙ্কটা করি, ম্যানুয়ালি করি, সূত্র ছাড়াই। আচ্ছা বলেন তো দেখি 1 আর 3 কত? 4, 4 আর 5 কত? 9, 9 আর 7 কত? 9 7 16, 16 আর 9 কত? 16 আর 9 25, 25 আর 11 কত? 25 আর 11 হচ্ছে 25 10 35 আর 36, 36 আর 13 কত? 36 আর 13, তাহলে 49। তাহলে 49 আমরা যোগ করব, 49 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ 21 যোগ 23, আমরা যোগ করবো এই কয়েকটা। 3 আর 1 4, 9 আর 4 13, 13 আর সাথে 20, 20 5 25, 25 আর 9 হচ্ছে 34, 34 এর 4 হাতে 3,
3 2 5, 5 2 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 4 14, তাহলে 144। 144 অ্যান্সার নেই, কিন্তু আমরা জানি 12 এর উপর স্কোয়ার করলে 12 12 144 হয়, তাই ক নম্বর অপশনটাই কিন্তু রাইট অপশন। দেখেন অঙ্কটা কিন্তু একটু কঠিনভাবে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, তবে আমরা চাইলে কিন্তু এই অঙ্কটা হচ্ছে এইখানে একটা সূত্র প্রয়োগ করেও, মানে ধারার সূত্র প্রয়োগ করেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এবং এটা হলো বেজোড় সংখ্যার ধারা, কিন্তু মনে রাখতে হবে এটা কিসের ধারা? বেজোড় সংখ্যার ধারা, ঠিক আছে। তো বেজোড় সংখ্যার ধারার কিন্তু একটা নির্দিষ্ট রুল রয়েছে। তো যাই হোক, আমি আজকে রুল প্রয়োগ করছি না। এবার আসেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? মূল বের করতে বলেছে। তো আমরা নর্মালি যদি ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, মানে এক্স এর ভ্যালু কত সেটা বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে বা এক্স কমন নিলে কি হবে? এক্স মাইনাস 4 প্লাস 3 কমন নিলে হবে x মাইনাস 4 ইকুয়াল কি 0। তাহলে বা আমরা বলতে পারি x প্লাস 3 একটা, এই যে দেখেন এটা আর এটা মিলে, আর x মাইনাস 4 দুইটার মধ্যে একটা x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো হয় x প্লাস 3 ইকুয়াল 0, অথবা আমরা লিখতে পারি x মাইনাস 4 ইকুয়াল টু 0। লেখাগুলো একটু খারাপ হচ্ছে, আপনারা বুঝে নেবেন। তাহলে x ইকুয়াল টু মাইনাস 3, সুতরাং এখানে x ইকুয়াল টু প্লাস 4। তাহলে এখানে x এর ভ্যালু আমরা -3 পেয়েছি, এখানে x এর ভ্যালু আমরা +4 পেয়েছি, তার মানে -3,4। এটা হচ্ছে আমাদের সমীকরণের মূলদ্বয়, মানে অ্যান্সারটাই আসলে আমাদের এখানে মূল, ঠিক আছে। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, লগ সংক্রান্ত একটা অঙ্ক রয়েছে। পরেরটা বলা হচ্ছে log 10 বেস 100 ইকুয়াল টু কত? তো মনে রাখবেন log 10 বেস 100, এটাকে আমরা একটা সূত্র বা রুল প্রয়োগ করতে পারি। রুলটা কি? মনে রাখবেন log a বেস a ইকুয়াল টু 1, অথবা আমরা যদি বলি log 2 বেস 2 ইকুয়াল টু 2, অথবা আমরা বলতে পারি log 3 বেস 3 ইকুয়াল টু হচ্ছে, সরি এটা 2 না, এটা হচ্ছে 1, মানে প্রত্যেকটাই হচ্ছে 1। মূল সূত্র কিন্তু এটা। লগের বেস এবং পাওয়ার যদি একই হয় তাহলে আমরা বলতে পারি, সরি লগের বেস এবং লগ বরাবর যেটা আছে সেটা যদি সেম হয় তাহলে তার মান 1 হয়, আমরা সেটা বলতে পারি। তো এখন আমরা দেখতে পাচ্ছি log 10 বেস লগ বরাবর আছে 100, তাহলে আমরা এটাকে সাধারণত পড়ে থাকি 10 লগ 10 ভিত্তিক 100, মানে log 10 বেস 100। আমরা এটাকে পড়ি log 10 বেস 100, এইভাবে কিন্তু পড়া হয় এই লাইনটাকে। তো এখন আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখেন তো, log 10 বেস এই 100 কে আমরা লিখতে পারি 10 এর উপর স্কয়ার। তাহলে এই স্কয়ার লগের সামনে চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 2 log 10 বেস 10। আচ্ছা বলেন তো 10 বেস 10 এর মান কত? 1, কারণ এই রুলটা প্রয়োগ করে আমরা এর মান 1 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি 2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 মানে কত? 2। এই যে 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, পরেরটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? ওকে, তার মানে আমাদের কয় বছরের মুনাফা বের করতে বলেছে? 6 বছরের মুনাফা কিন্তু বের করতে বলেছে। এখন আসেন, তাহলে যেহেতু সরল মুনাফা, তাহলে আমরা প্রয়োগ করতে পারি I ইকুয়াল টু PRN, এই সূত্রটা। তাহলে I মানে সুদ বা মুনাফা, P মানে আসল বা মূলধন, R মানে সুদের হার বা মুনাফার হার, আর N মানে হচ্ছে বছর বা সময়। তাহলে কি কি আছে? বার্ষিক 7 টাকা হার, তার মানে R এর মান হচ্ছে 7%। আচ্ছা 650 টাকার, তার মানে P এর মান হচ্ছে 650, আর 6 বছর, তার মানে N এর মান হচ্ছে 6 ইয়ার্স। তাহলে মুনাফা কত? তার মানে I ইকুয়াল টু হোয়াট? তার মানে I এর মান আমাদের বের করতে বলা হচ্ছে অঙ্কটা থেকে। তো আমরা যদি I এর মান বের করতে চাই তাহলে আমরা লিখব বা I ইকুয়াল টু P হচ্ছে 650 ইন্টু R হচ্ছে 7%, মানে উপরে 7 তার নিচে 100 ইন্টু N হচ্ছে 6। এবার আমরা কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করব কিভাবে? শূন্য দুইটা কেটে সরি একটা শূন্য কাটতে হবে আমাদের। ওকে, তাহলে 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম। আমরা যদি কাটি 5 দুগুণ সরি নিচে 2 বসাতে আমাদের হবে 5 দুগুণ 10, তাহলে 5, 13 কে কাটবো 5 13 65। ওকে, আর 2 দ্বারা 6 কে কাটবো 3 দুগুণ 6, তাহলে 3 আমরা বলতে পারি 7 13 91, 91 কে 3 দ্বারা গুণ, তাহলে 3 1 3, 3 9 27, তাহলে 273 টাকা আমাদের প্রফিট বা মুনাফা চলে আসলো। দেখেন সহজেই কিন্তু আমরা করে ফেললাম। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর চ্যানেলটাতে হচ্ছে আর হচ্ছে আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। একেবারে শূন্য থেকে আমি চাকরির ম্যাথ আপনাদেরকে শিখিয়ে থাকি। এবার আসেন আমরা পরেরটা একটু দেখি। ওকে,
পরেরটা 9 নম্বরে বলা হচ্ছে একটি বিন্দু -3,4 থেকে x অক্ষের দূরত্ব কত। তো মনে রাখবেন এই প্রশ্নটা আমি করে দিচ্ছি না আপাতত, পরবর্তী সময়ে কোনো একটা ভিডিওতে আমি করে দিব। এটা করে দিতে গেলে বেশ কিছু আলোচনা আপনাদের সাথে করতে হবে। তো আমি একটু দেখি এর সলিউশনটা এখানে করা আছে কিনা। তো ওকে, এর সলিউশনটা কিন্তু এখানে করা আছে, আপনারা চাইলে এই সলিউশনটা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -3,4। এক্স অক্ষের দূরত্ব নির্ণয়ের জন্য ওয়াই নির্দেশাঙ্কের মান গ্রহণ করতে হয়, কারণ এক্স অক্ষের যে কোনো বিন্দুর ওয়াই হচ্ছে নির্দেশাঙ্ক 0 হয়। দূরত্ব, তার মানে আমরা বলতে পারি যে ওয়াই নির্দেশাঙ্ক হচ্ছে 4 = 4 একক। উত্তর হচ্ছে 4 একক। এখানে কিন্তু আমাদের এই যে পরম মান মানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু কিন্তু ব্যবহার করা হয়েছে। তো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আপনারা নাও বুঝতে পারেন, এই জন্য আপাতত এই অঙ্কটা আমি বুঝাই দিচ্ছি না। তো পরবর্তী সময়ে আমি এই অঙ্কটা আপনাদেরকে বুঝাই দিব। 10 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 10 নম্বরে বলা হচ্ছে যে 9x² + 16y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তো আমরা আগে অঙ্কটা তুলি, +16y² কত যোগ করলে। তো আমরা এটাকে দেখি, মানে কোনো রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হচ্ছে a + b² a আদলে অথবা a - b² a আদলে। তো আমরা যেহেতু প্লাস, তার মানে a আদলে আমরা বানাবো। এটা মানে কি a² + 2ab + b²। তো ওটা বানাতে পারলেই আমরা মনে করব যে পূর্ণবর্গ হয়ে গিয়েছে। তার মানে 3x তার উপর হোল স্কয়ার প্লাস প্লাস এটাকে আমরা বলতে পারি 4y তার উপর স্কয়ার। তাহলে সূত্রে 2 × a বলতে 3x × b বলতে 4y। তাহলে খেয়াল করে দেখেন এখন কিন্তু এটা 3x + 4y তার উপর হোল স্কয়ার, তার মানে পূর্ণবর্গ কিন্তু হয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিন্তু এটা এখানে ছিল, এটা এখানে ছিল, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা অতিরিক্ত নিয়ে এসেছি। তাহলে 3 × 4 = 12, 12 × 2 = 24xy, তার মানে 24xy যদি আমরা এক্সট্রা যোগ করতে পারি এর সাথে, তাহলে এটা কি হয়, পূর্ণবর্গ হয়। এইভাবে কিন্তু আপনাদের অঙ্কটা সলিউশন করতে হবে। এরপর আসেন সর্বশেষ অঙ্কটা। সর্বশেষ অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x² - 1/x² = 4। সমীকরণের চলকের ঘাত কত। খুবই সহজ। আচ্ছা বলেন তো সমীকরণের চলকের ঘাত কত, x এর ঘাত কত, 2। এই যে x এর ঘাত কত, -2। এখানে কিন্তু আমাদের শুধু +2 অপশনে রয়েছে। এটা -2 কেন, কারণ এটা x² মাইনাস এটা যদি ক্যালকুলেশন করি x - 2 আসে কিন্তু এটা। তার মানে x চলকের যদি আমাদের সর্বোচ্চ ঘাত বলতো তাহলে -2 হতো। যেহেতু ঘাত বলেছে আর অ্যানসারে যেহেতু 2ই আছে, তাই আমরা বলতে পারি ঘ নম্বর অপশনটা আমাদের কিন্তু রাইট। তো এই হচ্ছে আমাদের 11টা অঙ্ক। এই অঙ্কে এমসিকিউ টাইপের 11টা অঙ্ক, মানে এই প্রশ্নে 11টা অঙ্কই এসেছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা রিসেন্ট টাইমের পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের সমাধান করে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের অঙ্কগুলো রিপিট হচ্ছে বা কোনগুলো গুরুত্বপূর্ণ। দেখেন আমরা যে অঙ্কগুলো করলাম, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে 2-1টা অঙ্ক ছাড়া প্রত্যেকটা অঙ্কই কিন্তু আপনাদের কি করেছে বলেন তো দেখি, আপনাদের কিন্তু হচ্ছে রিপিট করেছে। অর্থাৎ অতীতের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু আপনাদের অঙ্কগুলো এসেছে। তো এই কারণে রিপিট অঙ্কই কিন্তু সবচেয়ে বেশি আসতে দেখা যায় পরীক্ষায়। আর মানে বানিয়ে দেয় খুবই কম সংখ্যক, মানে 1-2টা অঙ্ক বানিয়ে দেয়। শতকরা 80 বা 90% অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।